আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে। আমি মুশতাক সাদিক। প্রিয় দর্শক, আমাদের এই আলোচনায় আপনারাও থাকবেন। প্রথমে যে জিনিসটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আজকে বাজার নিয়ে যে অবস্থানটা, সেটা হচ্ছে সবাই বলতেছেন মার্কেট ড্রাই আপ হয়ে গেছে, লিকুইডিটির প্রবলেম, সেই কারণে মার্কেটে এ হচ্ছে না। অথচ পুঁজি বাজারে যেসব লিস্টেড কোম্পানি আছে, ডিভিডেন্ড কিন্তু কম দিচ্ছে না কেউই, এবং ভালো ডিভিডেন্ড দিচ্ছে, তাদের গ্রোথও ভালো দেখাচ্ছে, অথচ পুঁজিবাজার সেইভাবে মুভ করছে না, সে ভাইব্রেন্ট হচ্ছে না। আজকে আমরা সেই সব কিছু নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে পুঁজিবাজার বিশ্লেষক, আপনাদের অনেকেরই পরিচিত মুখ, হাসান মাহমুদ বিপ্লব আমাদের সঙ্গে আছেন। এরপরে আছেন জনাব ইমরানুল হক সাহেব, ডিএমডি, ঢাকা ব্যাংক। আমরা ওনাদের সঙ্গে জানতে চাইব যে পুঁজিবাজারের অবস্থানটা কী। যেমন আছে, ধরেন ভালো ডিভিডেন্ড দেওয়ার পরও ব্যাংকের শেয়ারগুলো বা বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারগুলোর দাম তেমনভাবে কোনো উল্লেখযোগ্য বাড়ে নেই। এখানে ক্যাপিটাল গেইনও আছে, ডিভিডেন্ড আছে, সেই কারণে তো মানুষ বিনিয়োগ করে। বিনিয়োগকারীরা স্টক মার্কেটে বিনিয়োগ করে কেন? ডিভিডেন্ড আশায় এবং ক্যাপিটাল গেইনের আশায়। অথচ একটা শেয়ার আজকে ধরেন সেখানে আমরা দেখি কি, আমরা ইপিএস দেখি, আমরা তার পিই দেখি। আজকে একটা ট্রেড হচ্ছে যে সমস্ত ট্রেডই একাধারে, আজকে বাজারের দিকে যদি লক্ষ্য করেন, সমস্ত ট্রেডটা একটা কর্ণভিত্তিক হচ্ছে। সেই কারণে আপনি বিপ্লব, আপনাকে আমি জিজ্ঞেস করব আজকের বাজারের যে অবস্থানটা, এই কারণটা কি? মানুষ সব কিছু জেনে শুনে কেন এইভাবে কি একটা দিকে যাচ্ছে? আসলে সত্যিকার অর্থে দেখা যাচ্ছে যে এসএসসি যখন পারমিশন দিয়েছিল, এই কোম্পানিটির ইপিএস দেখাচ্ছিল আপনার 2 টাকা সামথিং, কিন্তু আমরা যখন 6 মাসের মানে আপনি ডাইলুটেড যেহেতু 20 লাখ শেয়ার বেড়েছে, তারপরে আমরা দেখেছি যে এটিতে আপনার ইপিএস টোটাল ইয়ারে যদি ধরি 1 টাকার কিছু কম, কিন্তু এটা কিন্তু দেখা গেছে যে এখনই 80 পির উপরে ট্রেড হচ্ছে, মানে 90 পি। অথচ এই সেক্টরের ভালো ভালো কোম্পানি একদম স্ট্যাবলিশ, যদি আপনি ধরেন সামিট পাওয়ার বলেন, কেপিসিএল, সবগুলি 10 পির নিচে। তো এইটার একটা বড় কারণ হচ্ছে বিনিয়োগকারীরা এখন হঠাৎ করে মার্কেটে, আপনার এসএসসির কাছে নতুন সার্ভেলেন্স সফটওয়্যার আছে, তারা দেখতে পারবে যে এক ধরনের বিনিয়োগকারী তৈরি হয়েছে যারা এই শেয়ারটা 2 কোটি ছেড়েছে, এবং 2 কোটি যখনই ছাড়া হয়েছে শেয়ারের সংখ্যা কম, কারণ অন্য শেয়ার বড় পেড আপের থেকে পেড আপটা ছোট। এই জন্য দেখা যাচ্ছে যে এরা কিনে 7-8 দিনের মধ্যে শেয়ারগুলিকে একটা অ্যাবনর্মাল প্রাইসে দিয়ে এরা মার্কেট থেকে টাকাটা বড়, মানে একটা ব্যক্তি শ্রেণীর প্রতিষ্ঠান সাথে অনেক সময় যুক্ত থাকে, একটা গেম করে তাড়াতাড়ি বের হয়ে যায়। আপনি এরকম একটি ঘটনা ঘটতে থাকেন যে বাংলাদেশের একটি শিপইয়ার্ড কোম্পানি এসেছিল, এসে 90 টাকা 93 টাকা পর্যন্ত উঠেছিল, এখন এটি জেড গ্রুপে 1 বছরের মাথায় 23 টাকা দাম। এখন আপনি বিনিয়োগকারী যদি বুঝতে না পারে যে আমরা অবশ্যই ক্যাপিটাল গেইন পুঁজিবাজারে একটা বড় জিনিস, কিন্তু তার সাথে সাথে তো আমাকে রিস্ক ফ্যাক্টরটাও চিন্তা করতে হবে। যিনি আবার আরেকটা জিনিস আপনি চিন্তা করেন, আমরা দেখেছি এসএসসি ধরেন অনুমতি দিল, অনুমতি দেওয়ার সময় 5 বছরের ওয়েটেড এভারেজ আজকে যেটি ট্রেড হচ্ছে বলছে 3 টাকা কত পয়সা ছিল, হঠাৎ করে যে 46 পয়সা আসলো, তখনই তো এসএসসির আসলে এটার একটি তদন্ত করার দরকার যে কেন আইপিওতে যখন রোড শো করে বা কিছু করে তখন যে আর্নিংটা থাকে, প্রথম বছর লিস্টেড হলে আর্নিংয়ে এরকম ডিফারেন্স হয় কিভাবে? তার মানে আইদার যখন আসার সময় ইনফ্লেটেড করেছিল, এখানে এসএসসির থেকে বড় দায়িত্ব কিন্তু ইস্যুয়ারের। কারণ আপনি জানেন যে বাংলাদেশের এসএসসি করে কাগজের উপর ভিত্তি করে অনুমোদন দেয়, অনেক দেশের এসএসসি সরজমিনে তদন্ত করে অনুমোদন দেওয়ার বিধান আছে। তো আমি মনে করব যে ফাইন্যান্সিয়াল লিটারেসি একটা স্ট্রং করা, আর অনেক সময় এবং এই ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং আজকের অবস্থান নিয়ে আসবো। একজন বিনিয়োগকারী অনেক অপেক্ষা করছেন আমার সঙ্গে কথা বলার জন্য। প্রিয় বিনিয়োগকারী, আপনি দয়া করে আপনার নামটি বলে প্রশ্নটি করুন। ভাই, আমি একটু ওই যে অ্যাডভোকেট বিপ্লব সাহেব জানতে চাচ্ছি যে আমি রাজশাহী থেকে মাহবুব বলছিলাম। তো এই যে সবকিছু পজিটিভ থাকা সত্ত্বেও যে মার্কেটে যে ষড়যন্ত্রটা আজ থেকে নতুন করে শুরু হলো, একটা ষড়যন্ত্র, এত পি, তারপরেও মানুষ ঝাঁপায় পড়ছে। তো আমার মনে হচ্ছে কি যে মার্কেটটা যতই চেষ্টা করেন, একটা ঘোড়াকে জোর করে পানির কাছে নিয়ে যাবেন, পানি খাওয়ার ইচ্ছা তার, এটা পুরাপুরি একটা ষড়যন্ত্র চলতেছে। এবং দেখেন নতুন ইয়াঙ্গুন, ওই যে বার্মাতে নতুন শেয়ার মার্কেট চালু হলো কয়েকদিন আগে, ওয়াইরাজ বাংলাদেশের ষড়যন্ত্র কবে শেষ হবে এটা ইচ্ছা না থাকলে উপায় হয় না, কর্তার ইচ্ছা কর্ম। তো আমরা, আপনারা এত কষ্ট করে আসেন, আমরা শুনি, আমরা আপনাদের মতামত দেই, কিন্তু কোনো কাজই হয় না।
প্রিয় দর্শক, আপনার প্রশ্নটা বুঝতে পারছি। আপনার সত্যিকার একটা চমৎকার একটা প্রশ্ন করেছেন এবং সময় উপযোগী প্রশ্নটা করেছেন। আমরা উত্তর দেব এবং আমরা এটা নিয়ে আলোচনা আরম্ভ করেছিলাম যে বিনিয়োগকারী যেভাবে প্রশ্নটা করলেন। আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে কিন্তু কতগুলি জিনিস বিনিয়োগকারীরও আছে। বাজার ধস হলে বিনিয়োগকারীরা রাস্তায় মিছিল করে, অনেক কিছু করে, কিন্তু আমি একটা শেয়ার যখন এটা কি বিপ্লব এরকম না যে ফাইন্যান্সিয়াল লিটারেসির অভাব আমাদের? অবশ্যই। আজকে যদি ফাইন্যান্সিয়াল লিটারেসি থাকতো, যারা বিনিয়োগ করতেছেন এই পিতে, যেখানে আপনি 10 পিতে 5 পিতে শেয়ার পড়ে আছে, সেখানে আপনি যাইতেছেন না। আপনি যাইতেছেন, জানেন যে ব্রোকারদের কিন্তু অ্যাডভাইজারি করার ক্ষমতা নেই বাংলাদেশে। সিকিউরিটি এক্সচেঞ্জ এখনো সেই আইনটা দেয় নাই। মানে একটা ব্রোকার যে সাজেস্ট করবে, ব্রোকার বা মার্চেন্ট ব্যাংক, এখনো এটা ঝুলে আছে। এটি তাড়াতাড়ি দেওয়া উচিত। আরেকটা জিনিস হচ্ছে, এই ধরনের কোম্পানিগুলো যেগুলি ছোট পেড আপে, বারবার বলা হয়েছিল যেগুলি আলাদা বোর্ডে ট্রেড করার জন্য। আলাদা বোর্ড মানে কি? এই শেয়ারগুলি কিনে কোনো শেয়ার দিয়ে অ্যাডজাস্ট করা যদি না হতো, তো যদি এখনো আলাদা বোর্ড করা সম্ভব হয়নি, এসএসসি বারবার যেমন দেখেন একটা আজকে যেটা তোলপাড় হচ্ছে, যে সাংবাদিকরা প্রশ্ন করতেছেন, বিভিন্ন জায়গা থেকে বিনিয়োগকারীরা প্রশ্ন করতেছেন, এই একটা শেয়ার আজকে ডরিন পাওয়ার যেটা ট্রেড হতেছে, এই 1 ঘন্টার মধ্যে 10 লক্ষ শেয়ার ট্রেড হয়ে গেল। আপনি আরেকটা জিনিস শুনে আশ্চর্য হবেন, এই কোম্পানির মানে ডেপ্ট ইকুইটি রেশিও হচ্ছে 10:90। মানে হচ্ছে আসার সময় ছিল 25-75, এটা পেড আপ 80 কোটি, এটা লোন 800 কোটির উপরে। তো আপনি এটা কেউ দেখে না? না, সবাই দেখে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি দেখে থাকলে আমরা কোনো মানে যে জায়গায় এসএসসি শক্ত হওয়ার দরকার, বা ধরেন ভারতে 246টা কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে, এই কোম্পানিগুলি মার্কেটে ট্রেড হবে না। আমরা কিন্তু কোম্পানির উপর নিষেধাজ্ঞা প্রয়োগ না করে দেখা যাচ্ছে আমরা ব্রোকারকে ধরছি বা যারা মার্কেট প্লেয়ারকে, কারণ আসল টাকাটাও নিয়ে যাচ্ছে স্পন্সর। এখন খারাপ স্পন্সরকে এই যে সেবি বন্ধ করে দিল, এতে হলো কি বাকি স্পন্সরদের মধ্যে একটা ক্লিয়ার হয়ে গেল যে আমার মেসেজ হচ্ছে চাকরি করা যাবে না। হ্যাঁ, আপনার যদি ফাইন্যান্সিয়াল গেইন হয়, কোম্পানি প্রফিট, তারপর আপনার টার্নওভার বাড়ে, যদি কোম্পানি রিয়েলি ভালো করে, শেয়ারের প্রাইস তো বাড়বে, এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু দেখা যাচ্ছে এমন ক্ষেত্রে এসএসসি তদন্ত কমিটি গঠন করছে, কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বড় প্রবলেম হয়ে গেছে বাজারে এখন নেগেটিভ ইকুইটি। নেগেটিভ ইকুইটিগুলি করেছে কি, বড়রা নিজেদের হাতে নিয়েছে। নিজেদের হাতে নিলে এখন হচ্ছে কি, ধরেন আপনার হাতে 500 অ্যাকাউন্ট আছে, আপনি একই শেয়ার 500 অ্যাকাউন্টে কিনলেন, কিন্তু আইন অনুযায়ী 500টা লোকের সাথে কোনো আত্মীয়তার কানেকশন নাই। এটার জন্য ম্যানুপুলেশনও হয় না, বাট ম্যানুপুলেশন কিন্তু চলছে। এসএসসি 5 ধারা বন্ধ করাতে বড় কিছু কর্পোরেট হাউস করেছে কি, এই বুদ্ধি করছে। ধরেন আপনার তখন 5000 অ্যাকাউন্ট আছে, 5000 অ্যাকাউন্টে যদি আপনি 1000 করে শেয়ারও কিনেন, তাহলে কিন্তু আপনার 5 লাখ শেয়ারের উপরে চলে যাচ্ছে। 5 লাখ শেয়ার কিন্তু বাজার থেকে টান দিলে, বা 50 লাখ শেয়ার যদি আপনি টান দেন, কিন্তু এটাতে আবার ম্যানুপুলেশনে পড়ছেন না। তো এসএসসির এইটাও ভেবে দেখা উচিত যে নেগেটিভ ইকুইটি রিপোর্টগুলি এসএসসিতে সরাসরি জমা দেওয়া উচিত 3 মাস পর। নেগেটিভ ইকুইটিতে কি করলো তারা, তখন হবে কি একটা জবাবদিহিতার মধ্যে আসবে। তখন কিন্তু এসএসসি বুঝতে পারবে যে নেগেটিভ ইকুইটি দিয়ে বাজার ম্যানিপুলেট করলে যেটা হয়, সেটা হয় হচ্ছে আপনার আলটিমেটলি বাজারে ক্ষত বাড়তেই থাকে। ধন্যবাদ বিপ্লব, আপনার ফিরে আসবো আবার আলোচনায়। আমরা আলোচনায় যেতে যাচ্ছি জনাব ইমরানুল হক সাহেব, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অফ ঢাকা ব্যাংক। আচ্ছা ইমরানুল হক সাহেব, আপনার সবচেয়ে বড় কথাটা যেটা হচ্ছে, আপনাদের ব্যাংকগুলোর একটা অস্থিরতা বিরাজ করছে। ব্যাংকগুলোর উপর মানে অনেক কিছু হয়ে গেছে, পত্রপত্রিকায় আমরা সবাই দেখতে পাচ্ছি, সাধারণ এদেশের মানুষগুলো দেখতে পাচ্ছে। ব্যাংকের সার্বিক অবস্থান, আপনি তো ঢাকা ব্যাংকে আছেন, ঢাকা ব্যাংকের তো আমরা দেখতেছি খুব ভালো ডিভিডেন্ডও দিচ্ছেন, ভালো গ্রো করেছে, বাট আপনার পাশাপাশি অন্যান্য আপনার ব্যাংকগুলোর এই অবস্থা, এই দুরবস্থার কারণটা কি? কীভাবে এরা উত্তরণের উপায় হবে? না, থ্যাংক ইউ ভেরি মাচ মুস্তাক সাহেব। অ্যাকচুয়ালি ভেরি অনেস্ট, আপনি যেটা বললেন যে হ্যাঁ, ব্যাংকের সার্বিক অবস্থা, ব্যাংকিং সেক্টরের সার্বিক অবস্থা যদি আমরা বলি যে অস্থিরতা, হ্যাঁ অস্থিরতা আছে, এটা পাস্টেও ছিল, এখনও আছে, মানে ফিউচারও হয়তো থাকবে, বাট এটাকে একটা কন্টেইনেবল সিচুয়েশানে রাখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আর কি। তো তারপরে আমি বলবো যে আগে যেগুলো ধরেন আপনার ব্যাংকিং সেক্টরে যে কিছু আপনার ড্যামেজ হয়েছে, অথবা ঋণ কেলেঙ্কারির কথা যেগুলো শুনতাম,
এগুলো কিন্তু এখন অনেকটাই কন্টেনেবল স্টেজে কিন্তু চলে না আসছে। এটার সঙ্গে আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না, সরি। যে আপনার আগে ধরেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আমরা পত্রপত্রিকা দেখছি, ইভেন মাননীয় অর্থমন্ত্রী বলেছেন লুট হয়ে গেছে, কিন্তু প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলোতে আপনাদের ব্যাংক ছাড়া কয়েকটা ব্যাংক ছাড়া অনেক ব্যাংকেরই তো অবস্থা খুব খারাপ, প্রভিশন করতে হচ্ছে তো হিউজ টাকা। না, এটা দুইটা কারণে হয়েছে আর কি। একটা হয়েছে যেটা মার্কেট কন্ডিশন, এটা হতেই পারে। মার্কেট কন্ডিশন যদি আপনার বিজনেসের জন্য ফেভারেবল না হয়, আপনার যদি ওয়ার্ল্ড মার্কেটে যদি আপনার কমোডিটি প্রাইস, আদার প্রাইস সব কিছু যদি আপনার একটা অস্থিরতা ভাব থাকে, আপস অ্যান্ড ডাউন থাকে, মানে আনপ্রেডিক্টেবল সিচুয়েশনে চলে যায়, তখন কিন্তু মার্কেট সিচুয়েশনের জন্য একটা বিজনেস লস হতেই পারে। আরেকটা হতে পারে যে যারা বিজনেস করেছেন হয়তো তারা নিজেদের হোমওয়ার্কটা ঠিক মতন করেন নাই, দিস ইজ ওয়ান। আর ব্যাঙ্কগুলার ক্ষেত্রে যেগুলো ড্যামেজ হয়েছে, একটা হয়েছে যে ক্লায়েন্ট সিলেকশন ঠিক হয় নাই, আরেকটা হয়েছে যে নিজেদের ডিউ ডিলিজেন্স যেটা করার দরকার, লোন অ্যাসেসমেন্ট যেটা করার দরকার একটা লোন অ্যাপ্রুভালের জন্য, কিংবা অ্যাপ্রুভালের পরে যে প্রসেসগুলো, যে সুপারভিশন মনিটরিং করা দরকার, এইগুলো হয়তো ঠিক মতন হয়নি আর কি। সেটা কি এটা সরকারি ব্যাংকে হয়তো না, এখন প্রাইভেট ব্যাংকে হয় না? না, প্রাইভেট ব্যাংকে হয়। যেসব ব্যাংক এই প্রসেসগুলো ঠিক মতন ফলো করেছে তাদের অবস্থা ডেফিনেটলি ভালো। যারা এই প্রসেসগুলো ঠিক মতন ফলো করে নাই তারা কিন্তু এই এনপিএল বলেন, যেটা আপনি মেইন করতে চাচ্ছেন, যে আপনার নন পারফর্মিং লোনের অবস্থা ইজ মানে সিচুয়েশন ইজ নট গুড, এইসব কারণে হয়েছে। বিজনেসটাকে বুঝতে হবে, ক্লায়েন্টের নিডটাকে বুঝতে হবে, ক্লায়েন্ট সিলেকশনটা ইম্পর্টেন্ট, ক্লায়েন্ট সিলেকশনটা ভালো হতে হবে, এবং ক্লায়েন্ট সিলেকশনের পরে তার বিজনেসটা কোন দিকে যাচ্ছে এটা মনিটরিং অ্যান্ড সুপারভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার কাছে আবার আসবে, আমার একটা ফোনে অপেক্ষা করছেন একজন বিনিয়োগকারী। প্রিয় বিনিয়োগকারী, আপনার দয়া করে আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের অনুষ্ঠানের জন্য আপনাদেরকে মানে কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করবো আমরা জানি না, আমরা তবুও আশায় বুক বাঁধে আছি। তো সেই ক্ষেত্রে আমি যে অ্যাডভোকেট স্যারের কাছে আমার একটা প্রশ্ন, যে আমরা যারা মার্জিন লোন নিয়ে অ্যাকাউন্ট করেছি, তো সেই ক্ষেত্রে আমরা তো এমনিতেই ক্ষতিগ্রস্ত, আমাদের তো কিছুই নাই। সেখানে আমাদের যে ক্যাশ ডিভিডেন্ডটা সেটা আগে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে আসতো, কিন্তু এখন সেটা ব্রোকারেজ হাউসের অ্যাকাউন্টে যায়। সেই ক্ষেত্রে স্যার কি বলবে, এটা কি আমাদের প্রতি অন্যরকম একটা নির্যাতন না? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আরেকটা প্রিয় বিনিয়োগকারী, আপনার দয়া করে আপনার নামটি বলে প্রশ্ন করুন। যে আমি ময়মনসিং থেকে আরজু বলছি। জি, আপনারা আসেন এখানে, আপনার আশা অত্যন্ত আশাবাদী কথা আমাদেরকে শোনান, আমরা অনেক আশ্বস্ত হই, কিন্তু পরের দিনেই দেখা যায় যে মার্কেটটা অনেক নিচে। আপনারা সবাই মিলে প্রধানমন্ত্রীর কাছে যায়, আমার একটা অনুরোধ, এই এসএসসির যে চেয়ারম্যান আছে তাকে সরান নতুন আইপিওর কারণে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি। দেখেন, আপনাকে একটা কথা বলি, প্রথম প্রশ্নকারী এবং তো উত্তর বিপ্লব দিবেন, আমি একটু অ্যাড করতেছি আপনার প্রশ্ন এবং প্রথম প্রশ্নকারীর। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে আমরা এখানে যেসব কথা আলোচনা করি বা তুলে ধরতে চাই, সেটা একটা মিডিয়ার মাধ্যমে অন্ততপক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার জন্য, এবং কিছুটা যে ইমপ্রুভ হয় না তা না, কিছুটা কাজ করে, সম্পূর্ণ কাজ করবে এরকম গ্যারেন্টি তো আমরা দিতে পারছি না। অন্তত আপনাদের কথাগুলোকে তুলে আনার চেষ্টা করি একটা মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। বিপ্লব, যে প্রশ্নগুলো ভদ্রমহিলা করলেন, দেখেন, একটা জিনিস হচ্ছে মার্জিন রুল নিয়ে একে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপর কিছু ক্যাশ অ্যাকাউন্ট তারা ক্যাশে ডিভিডেন্ড পেত, আর আমরা বুঝি যে সাধারণ মানুষ এই ডিভিডেন্ডটাতে হয়তো চলতো। তো এসএসসির কিন্তু একটা সর্বময় ক্ষমতা আছে, 2CC অ্যান্ড আদার্স। কিন্তু একটা অদ্ভুত জিনিস আপনি চিন্তা করেন, মার্জিন রুল আমি নিতে পারি, মার্জিন রুলের পরেও কিন্তু শেয়ারটা থাকে আমার নামে। ধরেন আপনি তো একটা ব্রোকার জানেন যে আমার নামের অ্যাকাউন্টের ডিভিডেন্ড আনফরচুনেটলি চলে যাচ্ছে ব্রোকারের কাছে। এটা কিন্তু ব্রোকারের কাছে যাচ্ছে না, আপনার অ্যাকাউন্টে আসছে, আমার অ্যাকাউন্টে আসছে, কিন্তু প্রথমে তো লোনটা না আমি সেটা বলছি না, লোন অ্যাডজাস্ট হোক, কিন্তু চেকটা প্রথমে ধরেন ব্রোকার বা মার্চেন্ট ব্যাংকের কাছে দিচ্ছে। এখানে কিন্তু আসলে সিরিয়াসলি এটা একটু ভাবার ব্যাপার আছে, আইনের ব্যত্যয় হলো কিনা। মানে আমার নামের জিনিস কিন্তু আপনি যেভাবেই দেন অন্য জায়গায় যাচ্ছে। মানে কোম্পানিকে যদি আমি 5 বছর পর সু করি, ধরেন সে 5 বছর পর বললাম যে আমি যে এই ডিভিডেন্ডগুলি পেলাম, আমার ডিভিডেন্ডগুলি কই,
কোম্পানির তো দেওয়ার কথা ব্যাংক অ্যাকাউন্টে, বিও অ্যাকাউন্টের মধ্যে ডিভিডেন্ড জমা হওয়ার কিন্তু আপনি যদি এখন হচ্ছে, বাট কিন্তু আলটিমেটলি এটা তো ব্যাংক অ্যাকাউন্টের মতো অপারেট করছে। আসলে কি এখানে বোধহয় একটু মিসআন্ডারস্ট্যান্ড হচ্ছে, আমি আপনাকে বলি, আমি অ্যাজ আ ব্রোকার আমি বলতেছি, এই যে যারা মার্জিন লোন নিয়েছে তারা তো টাকাটা দিতে পারতেছে না, অন্তত পক্ষে যে ডিভিডেন্ডটা তারা যদি সব ডিভিডেন্ড ওখানেই চলে যায় তো ওর তার কোনো মানে ডিভিডেন্ডও আসবে না, তার কোনো অ্যাডজাস্টমেন্টের কোনো সুযোগ নাই। অন্তত ডিভিডেন্ডটা তার অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টেই তো আনতেছে আইনা সে। আমি আপনার জিনিসটা বুঝেছি, আমি আপনার টোটাল জিনিসটা বুঝেছি। এটি করেছে কি যে যেহেতু প্রতিষ্ঠানগুলি দুর্বল হতে এসএসসি এই সিদ্ধান্তটা নিয়েছে, আমার অ্যাকাউন্টেই আসছে, কিন্তু আপনি ইকুইটি যখন মাইনাস তখন আলটিমেটলি এটা তো মানে একেবারে আপনার প্রশ্নটা হচ্ছে আইন আপনাকে এরকম করবে যে একজন লোন দিয়েছে দেখে অপরাধ। না না না, আমি সেটাও বলছি না, আমি বলছি এখানে যে জিনিসটা হচ্ছে বারবার এসএসসি বলছে এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য একটা ফান্ডও সরকার তৈরি করেছিল, এবং সেভাবে করে এই জিনিসগুলির একটা সুরাহা হওয়া দরকার। শুনেন মানে শুনেন বিপ্লব ভাই, আমি আপনাকে ফ্র্যাঙ্ক একটা কথা বলি, এই প্রণোদনার অনেকগুলো দিয়েছে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য। প্রণোদনার কি উপকারটা আসছে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য? একটা কোটা করে দেওয়া হয়েছে। এখন যেটা প্র্যাকটিক্যাল হওয়া উচিত সেটা হচ্ছে একটা ফান্ড, যেটা এই আপনি আসলেন যে একটা ফান্ড দিয়ে যে মাইনাস ইকুইটির যে অবস্থাটা আছে সেখানে এই লিকুইডিটি নাই, মাইনাস ইকুইটিতে পড়ে আছে, তারা বছরের পর বছর ব্যাংকগুলো বলতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের কথা বললে কয় আমাদের তো মাইনাস ইকুইটি হয়ে আছে এত টাকা মাইনাস, এটা আর কতদিন টান? আপনি আরেকটা জিনিস আমি আপনাকে বলছি, সেটাই বলছি, ওনার কথাও যেমন ধরেছি আমি সেটা বলছি যে আপনার এসএসসি যেভাবে ডাইনামিক হওয়ার কথা ছিল, আপনি দেখেন এখন আমাদের চাওয়া কি, বিনিয়োগকারীরাও কিন্তু জানে না যে 2 বছর টাইম এক্সটেনশন। হ্যাঁ, দেখেন আমি প্রথম জনের উত্তরই আমরা অনেকক্ষণ নিয়ে নিয়েছি। সেকেন্ড ভদ্রলোক যে প্রশ্নটা করেছিল সেটা হলো আইপিও নিয়ে। এমনিতে বাজার ড্রাই আপ। আমি আপনাকে শুধু আইপিও যদি একটা লিস্ট আমার কাছে আছে 15 সাল থেকে বা 12 সাল, 13 সাল, 14 সাল, 15 সালেরই কথা বলি, যেসব আইপিও এসএসসি ইস্যু প্রাইস কতগুলি কোম্পানি যে ইস্যু প্রাইসে ছিল সেই ইস্যু প্রাইস থেকে প্রত্যেকটা 30 to 40% ডিসকাউন্ট রেটে ট্রেড হচ্ছে। মানে হচ্ছে মানে এসএসসি যে রেটটা ওকে করেছিল, আমি বাজারে কত উঠেছিল প্রথম দিন, সে যেমন এসএসসি তো ডরিন পাওয়ারকে দিয়েছে 29 টাকা, আজকে 82 টাকা হয়েছে, সেটা এসএসসির দায়িত্ব না, কিন্তু 29 টাকার শেয়ার যদি আমি দেখা যায় 1 বছরের মাথায় 15 টাকা আসে, তখন তো আমার একটা প্রশ্ন জাগবে, আমার যে নিয়ন্ত্রক সংস্থা এই যে টানা আইপিও দিচ্ছে, মানে প্রতি মাসে আপনি দেখেন প্রতি বছরে 12 থেকে 14টা আইপিও আছে। তো আনফর্চুনেটলি আপনি কি জানেন যে পাকিস্তানে যখন এরকম মার্কেট ক্র্যাশ হয়েছিল, ওদের পাকিস্তানের মতো দেশ, যে দেশটাকে আমরা এখন বলছি যে একটা ভঙ্গুর দেশ, সেখানে আপনার কি হয়েছিল, ওদের 5000 ইন্ডেক্স যখন নামে তখন এসএসসি করেছে সব আইপিও বন্ধ করে দিয়েছিল, মাত্র 20টা কোম্পানিকে সিলেক্ট করে দিয়েছিল এসএসসি যে এই 20টা কোম্পানির বাইরে কেউ মার্জিন রুল দিতে পারবে না, এর বাইরে বিনিয়োগকারীরা কিনলে নিজের কিনবে। আজকে পাকিস্তানে কিন্তু 30,000 আপনার ইন্ডেক্স। আমরা উল্টা পথে হাঁটছি, আমরা বলছি টাইম এক্সটেনশন 2 বছর, ঠিক আছে, টাইম এক্সটেনশন 2 বছর পেলে লাভটা কার হবে? আমরা কিন্তু দিনের শেষে বুঝছি না, লাভ হচ্ছে আপনার প্রতিষ্ঠানের। 2 বছর পরেও আমার নেগেটিভ ইকুইটি থাকছে। আপনাকে আরেকটা তথ্য দিতে পারছি, আমি নাম না বলছি, একটা বাংলাদেশের শ্রেষ্ঠ ধরেন ব্রোকারেজ হাউস, মানে প্রথম দিকে আছে, তাদের নেগেটিভ ইকুইটি ছিল ধরেন 223 কোটি টাকা গত বছর, এই বছর হয়েছে 330 কোটি টাকা, অথচ আপনার নেগেটিভ ইকুইটি কিন্তু দিনে দিনে বাড়ছে। এখন আমি ডিএমডি সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনারা সাধারণ মানুষের ডিপোজিট নিয়ে আপনাদের ব্যাংক চালান, ব্যাংকগুলো আপনারা এইবার মোটামুটিভাবে যে অনেকগুলো ব্যাংকই ভালো বিনিয়োগ ইয়ে করেছেন, ডিভিডেন্ডও দিয়েছেন এবং আপনারা গ্রোথও দেখাচ্ছেন, প্রভিশন কতটুকু করেছেন সেটা তা আপনাদের অ্যানুয়াল রিপোর্টে দেখা যাচ্ছে। তারপরে আপনারা পুঁজিবাজারে আসতেছেন না কেন? আপনাদের অবস্থাটা কি? পুঁজিবাজারে কি সবাই আপনারা এই এক্সপোজারের মধ্যে আবদ্ধ হয়ে গেছেন? না, খুব সুন্দর কোশ্চেন আপনার, বিকজ দিস ইজ রিলেটেড টু টুডেস টপিক আর কি। ব্যাঙ্কগুলার অ্যাকচুয়ালি প্রাথমিকভাবে ব্যাংকের ব্যবসা আপনার কোর বিজনেসটা ইজ নট টুয়ার্ডস পুঁজিবাজার, বাট ডেফিনেটলি ইট ইজ এ পার্ট অফ ইট। এখানে যেতে পারে ব্যাংক, গিয়েছে অতীতে,
বর্তমানেও যাচ্ছে, ভবিষ্যতে যাবে, কারণ ব্যাংক এবং পুঁজিবাজার দুটোকে সাপ্লিমেন্ট করে ডেফিনেটলি, এবং দুজনেরকে সহায়ক ভূমিকা যদি পালন না করে তাহলে ইকোনমিতে কিন্তু স্ট্যাবিলিটি আসবে না, এবং টোটাল যে গ্রোথ ফ্যাক্টর যেটা আপনারা আজকে দেখলেন যে আমাদের আপনার বেসিক্যালি জিডিপির গ্রোথ রেট অনেকদিন পরে 9 বছর পরে 7, এটা কিন্তু একটা আশাব্যঞ্জক কথা। আমাদের আজকে দেখলাম যে আমাদের পার ক্যাপিটা ইনকাম $1466 per person, 1500, which is a remarkable achievement. তো ইকোনমিতে একটা ভাইব্রেন্সি আছে, একটা সর্ট অফ অ্যাক্টিভিটি আছে বলেই কিন্তু আজকে ওই দিকে যাচ্ছে আর কি। তো আপনি যেটা বললেন যে আমাদের ব্যাংকে লিকুইডিটি আছে, এক্সেস লিকুইডিটি আছে, তারপরে আমরা পুঁজিবাজারে এই মুহূর্তে কেন আসছি না কিংবা ওইভাবে যাচ্ছি না কেন, এখানে দুটো জিনিস আমি পয়েন্ট আউট করতে চাই। একটা হচ্ছে যে ডেফিনেটলি পাস্টে কিছু ইনসিডেন্টস হয়ে গিয়েছে, সেটা থেকে হয়তো ব্যাংকগুলো না, সব প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত যারা মানে ব্যক্তি লেভেলেও যারা বিনিয়োগকারী তারা হয়তো একটু ওয়াচ অ্যান্ড সি করছে, বাট এগুলোর থেকে কিন্তু শিক্ষা নিয়েছে ব্যাংক, যেগুলো শিক্ষা নিয়েছে, প্রতিষ্ঠান যেভাবে শিক্ষা নিয়েছে, ব্যক্তি লেভেলেও কিন্তু সেভাবে শিক্ষা নিয়েছে, এবং আমার মনে হয় প্রতিটা ক্ষেত্রেই ম্যাচুরিটি চলে আসছে। তো এখানে কিছু পলিসি সাপোর্টের ব্যাপার, আপনারা জানেন যে এটা ব্যাংকগুলোর ক্ষেত্রে আপনার এই পুঁজিবাজারে বিনিয়োগের জন্য একটা ক্যাপিং করে দেওয়া হয়েছে। এই ক্যাপিংটা আমার মনে হয় কিছুটা রিল্যাক্স করলে ব্যাংকগুলো প্রস্তুত পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য নাম্বার 1 রিল্যাক্স হওয়া দরকার। আমার টাইম এক্সটেনশন ইন্ডিয়াতে বোধহয় অনেক বেশি, এখানে যখন 25% তার আপনার ইয়র করে রাখছে, ইন্ডিয়াতে বোধহয় 30-40%। আমার মনে হয় ওই লেভেলে যেতে হবে, এবং অনেক ব্যাংকের এক্সপোজার একটু বেশি আছে। সেটা আপনারা তো আপনাদের ব্যাংকার অ্যাসোসিয়েশন থেকে তো ডিমান্ডও করতেছেন না যে আপনারা এই ক্যাপটাকে না, এটা ডিমান্ড করছে ডেফিনেটলি, আমরা প্রতি মুহূর্তেই লিয়াজও রাখছি, এবং এই যে এক্সপোজারটা কমানোর জন্য যে টাইম লাইন, এটাও এক্সটেনশনের জন্য আমরা আমাদের পলিসি মেকার যারা আছে তাদের কাছে আমরা রিকোয়েস্ট রাখছি। আমার মনে হয় পুঁজিবাজারকে চাঙ্গা করার জন্য ব্যাংকের যে রোল, এটা ব্যাংক প্লে করার জন্য প্রস্তুত। আমার মনে হয় এই পলিসি রিলেটেড যে কিছু ইস্যুস আছে এগুলো যদি কিছু আমাদেরকে মানে সলভ করে দেওয়া হয়, ডেফিনেটলি এটা আমার মনে হয় ব্যাংকগুলো ইন্টারেস্টেড। আমরা আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা শুনতে পাচ্ছেন, এবং আশা করছি যে পুঁজিবাজারে আপনারা ফিরে আসবেন। বিপ্লব, আমরা যেটা আলোচনা করতেছিলাম যে আজকে এই যে পুঁজিবাজারের অবস্থানটা দেখেন, আমরা কথায় কথায় স্টক এক্সচেঞ্জকে দোষারোপ করি, কথায় কথায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দোষারোপ করি, করি। আজকে বিনিয়োগকারীরা কি বুঝে শুনে বিনিয়োগ করছেন? আমার প্রশ্নটা হচ্ছে যে তখন এই যে দোষারোপটা করেন, পরে প্রসেশন করেন, আন্দোলন করেন, এইটা করেন, পুরো হাত পুড়ে গেছে, লুট হয়ে গেছে পুঁজিবাজার, কিন্তু এটা কি হচ্ছে? আপনাকে সেই জিনিসটাই বলছি যে দুর্ভাগ্যজনকভাবে 10-এর পর 10-এ যত ধরনের ম্যানিপুলেশন হয়েছে তার থেকে বেশি কিন্তু লাস্ট 2-3 বছরে হচ্ছে। ছোট পেড আপের শেয়ারকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে 100p 200p, আজকে যেমন ট্রেড হচ্ছে। এখন জিনিসটা হচ্ছে বিনিয়োগকারীরা যদি আপনার সতর্ক না হন তাহলে তো আসলে কেউ বিনিয়োগকারীদেরকে রক্ষা করতে পারবে না। মানে প্রথম কথা হচ্ছে যে আমার পুঁজি আমাকে প্রথম পাহারা দিতে হবে। দ্বিতীয় হচ্ছে আমি কিন্তু একটা নিয়ম হচ্ছে পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য দুটো জিনিস দেখতে হয়, কোম্পানি ম্যানেজমেন্ট, ডিভিডেন্ড পে আউট, ফিউচার গ্রোথ। আমরা কিছু না দেখে কিছু শেয়ারের দিকে গুজবের উপর ভাবতেছি। এই জন্য যেটা বলেছে ফাইন্যান্সিয়াল লিটারেসি একটার সাথে সাথে আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের পুঁজিবাজারকে যদি সত্যিকারে ভালো করতে হয় তাহলে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেটি হচ্ছে আমাদের এখানে ভালো শেয়ার আনতে হবে। যেমন আমি অনেক আইপিও বলেছি আন্ডার ভ্যালুড, আপনি জানেন বার্জার এসেছিল একবার, তারপর গ্রামীণ ফোন আসার পর পুরো বাজারের চেহারা চেঞ্জ হয়েছে। আমরা যদি এরকম 2-একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানি আনতে পারি তাহলে কিন্তু বাজারের অবস্থা চেঞ্জ হয়ে যাবে। আর একটা আপনার মাধ্যমে বলতে চাই যে সরকার কিন্তু একটি সরকারি কোম্পানির ক্ষেত্রে বিনিয়োগকারীদের প্রতি মারাত্মক অবিচার করেছে। হঠাৎ করে তার কমিশন দিয়ে একটা কয়েক বছর মানে গত 7-8 বছর ধরে ভালো ডিভিডেন্ড দিয়ে একটা কোম্পানি সরকারেরই তিতাস গ্যাস কোম্পানিতে হঠাৎ করে যেটির মধ্যে পাবলিকের 25% বিনিয়োগ আছে এটার কমিশন গভর্নমেন্টের অন্য কোম্পানি যেভাবে করেছে সেভাবে রিডিউস করে দিচ্ছে। একটা সরকারি সিদ্ধান্তই কিন্তু বাজারকে আবার মার্কেট ফালে দিচ্ছে, আবার এই একটা সিদ্ধান্তেও কিন্তু বাজার ঠিক হয়ে যেতে পারে। এখন যদি শুধু তার কমিশনটা আগের জায়গায় ফিরে যায়, একটা বড় কোম্পানি যদি তার গ্রোথ হয় জেনুইন, কারণ আগের কমিশনে ফিরে গেলে তার প্রফিট আগের জায়গায় চলে যাবে, তখন শেয়ারটাতে একটা ভালো ধরনের বিনিয়োগকারীর প্রতি তো অবিচার, এবং বিদেশিরা কিন্তু এই শেয়ার থেকে পুরো বিনিয়োগ উঠিয়ে নিচ্ছে। কারণ কি?
বিদেশিরা, আপনি বিদেশিদের বারবার ডাকছেন, এই একটা ঘটনাতে শুধু এটি না, অন্য অন্য শেয়ারও বিদেশিরা বেঁচে চলে যাচ্ছে। কারণ তারা কিন্তু চায় যেই দেশে পলিসি, আপনি ইন্ডিয়ায় দেখেন 10 বছর পলিসি একরকম আছে, আপনি হঠাৎ করে কমিশন কমায়, এটি কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। সারা পৃথিবীতেই এই সেবা খাতের কিন্তু কমিশন দিনে দিনে বাড়ে, কারণ আপনার কস্ট বাড়ছে। এই যে যেমন এখন প্রত্যেকটা সরকারি কোম্পানিতে বেতন দ্বিগুণ হয়েছে, এখন যদি কিছু কমিশন না বাড়ান প্রত্যেকটার কিন্তু প্রফিট কমে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীরা সাফার করবে। আমার মনে হয় যে গভর্নমেন্টের এরপরে যে পরবর্তীতে গভর্নমেন্ট যখন প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক করছে, এবং সত্যিকারে আমাদের 7 জিডিপি হয়েছে কেন, কারণ আমরা গার্মেন্টসে ভালো, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমাদের গভর্নমেন্টের প্রচুর সাফল্য আছে। একটি জায়গায় শুধু আপনার ইনফ্রাস্ট্রাকচারে তো মারাত্মক কাজ হচ্ছে, কিন্তু একটি জায়গায় আমরা পুঁজিবাজারে আপনার খুবই খারাপ অবস্থা, এবং এটিকে ঠিক করতে হলে যে কাজটা করতে হবে সেটির জন্য ভালো কিছু শেয়ার আনতে হবে। যেমন ইউনিলিভার গভর্নমেন্টের কাছে আছে, এটি নিয়ে আসতে পারে। আপনাকে একটু মানে থামাইতে হচ্ছে, আপনার যে প্রশ্নটা নিয়ে আলোচনাটা শুরু করেছেন এবং আরম্ভ করেছেন এবং বলতেছেন, সেটা হচ্ছে আপনাকে একটুখানি আমি আপডেট করি। সেটা হচ্ছে তিতাস গ্যাস নিয়ে আমরা কিন্তু ব্রোকার্স অ্যাসোসিয়েশন থেকে একটা সাংবাদিক সম্মেলন করলাম। আমরা সরকারকে দেখাই দিলাম যে তুমি সাধারণ বিনিয়োগকারীর 25% যে টাকাটা তুমি মানে কম দিলা, তোমার সমস্ত এফেক্টকে 4,500 কোটি টাকা তুমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কথাটা বুঝেন, এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা বুঝতে পারছেন এতদিন পরে। বাই দিস টাইম কিন্তু ড্যামেজ ডান। 84 টাকার শেয়ারটা চলে আসছে 42 টাকায়। আপনি বললেন বিদেশিরাও এর থেকে বেড়ে গেছে। হ্যাঁ, তো এই যে অবস্থানটা, ড্যামেজ অলরেডি ডান। এখন ওনারা বলতে চাচ্ছেন যে আমরা এটা রিপেয়ার করব। অদ্ভুত তথ্য দিতে পারি আমি। এবার জুনের রিপোর্টে যখন এই এফেক্টটা আসেনি, তখন কিন্তু ফরেনাররা পুরো সেল আউট করে গেছে। একটুখানি আমি আপনাকে থামাচ্ছি, আমার দুইজন অনেক দূর অপেক্ষা করছেন। প্রিয় বিনিয়োগকারী, আপনার প্রশ্নটা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চট্টগ্রাম থেকে রিয়াদ বলছি। জি জি, আমার প্রশ্ন সম্মানিত অতিথি অ্যাডভোকেট সাহেবের কাছে, যে 2013 সালে যে ব্যাংকের আইনটা করা হলো, হ্যাঁ, সেখানে যে আইনে এক্সপোজারের ডেডলাইনটা যে আসলো, বাংলাদেশে কি এমন একজন লোক ছিল না এই যে আইনের মধ্যে ডেডলাইনটা যে দেওয়া হচ্ছে এটা যে ঠিক হচ্ছে না এটা বলার মতো? এই হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে এক্সপোজারের ডেফিনিশন চেঞ্জ না করে, আপনার এই যে ইকুইটি 25% কে 50% এটা দাবি না করে, এবং আইন থেকে ওই ডেডলাইনটাকে বাদ দেওয়ার দাবি না করে এই যে 2 বছরের এক্সপানশনের দাবি করতেছে, এটা কতটুকু যৌক্তিক মনে করতেছে? আরেকটা হচ্ছে, এটা এক্সপোজার। হ্যাঁ, হ্যালো, জি জি, আমি একটা প্রশ্ন করতেছি। আজকে যেটা নতুন শেয়ার ট্রেড হচ্ছে, হ্যাঁ, এই শেয়ারটা কি পাবলিকে কেউ কিনতেছে? আমার তো মনে না যে শেয়ারটা পাবলিকে কিনতেছে, হয়তো 2টা 3টা 4টা লোক মিলে এই শেয়ারটা ম্যানুফ্যাকচার হচ্ছে। আপনারা তো বলতেছেন পাবলিকে কিনতেছে, আমার তো মনে হয় না এই শেয়ার পাবলিকে কিনতেছে। ধন্যবাদ আপনাকে। পাবেন, আমার সাধারণ বিনিয়োগকারী না কিনলে আমরা খুশি হব। আরেকটা ফোন আছে। জি জি জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, লাইন বিচ্ছেদ হয়েছে। যাই হোক, যেটা বলতেছিল না যে পাবলিক কিনতেছে না, যে কিনুক আর কি, তাহলে এটা গেমলিং হচ্ছে ওনার কথা না। এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে সফটওয়্যার এনেছে, সেই সফটওয়্যারে কিন্তু আসলে দিনের শেষেই আজকে তাহলে অবশ্যই আমরা আশা করি ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আরেকটা জিনিস যেটা বলছেন তিতাসের ক্ষেত্রে যেটি হয়েছে, তিতাসের ক্ষেত্রে ফরেনাররা কিন্তু টোটাল আপনার এই যে যখন বিআরসিতে কমালো তার আগেই কিন্তু তার আউট হয়ে গেছে অ্যাকর্ডিং টু তাদের। তার মানে ফরেনারদেরকে কেউ জানিয়ে দিয়েছে, তার মানে আমার লোকাল বিনিয়োগকারী জানলো না। আর আপনার মাধ্যমে আমি আরেকটা দাবি করছি, মুম্বাই টুম্বাই সকল স্টক এক্সচেঞ্জে আছে, প্রতিদিনে ফরেন কত টাকা নেট বাই করলো, কত টাকা সেল করলো, এটি দেয়া থাকে। তাহলে কিন্তু আমাদের বিনিয়োগকারী উপকৃত হবে। কোন আইটেম এইগুলি বলার দরকার নেই, কোথাও বলে নাই, কিন্তু কত টাকার ফরেন নেট বাই হলো বা সেল হলো এটি কিন্তু ডিএসসি দিতে পারে। কিন্তু আমরা অনেক দাবি করা সত্ত্বেও এটা কিন্তু ডিএসসি আমলে নিচ্ছে না। এটা আমি জানি না, এটা আপনি মুম্বাইয়ে যান, হ্যাঁ, এটা ওয়েবসাইটে দিতে পারে। হ্যাঁ, প্রতিদিন না, প্রতিদিন যে আপনি শীটটা বের করে ইন্ডিয়ান মুম্বাই স্টক এক্সচেঞ্জ দেখবেন দিনের শেষে দেয়া থাকে যে 1500 কোটি টাকার সেল, 1000 কোটি টাকার বাই, বা 2500 কোটি টাকার সেল, 1500 কোটি টাকার বাই। তখন বিনিয়োগকারীরা বুঝতে পারে যে এখান থেকে টাকা বের হচ্ছে,
না টাকা ঢুকছে। আমাদের বিনিয়োগকারীরা আমাদের একজন প্রথম প্রশ্নকারী আপনাকে প্রশ্নটা করেছিল যে এই 2013 সালে যে আইনটা করলো, 11 সালে যে আইনটা করলো যে 25% অফ তার পেড আপ ক্যাপিটালে আসতে পারবে, তো তখন কেউ কি ছিল না যে বোঝার যে এইটা পুঁজিবাজারকে কিভাবে এফেক্ট করবে? আমি আপনাকে একটা কথা বলি যে সেকেন্ড হচ্ছে যে এখন 2 বছর এক্সটেন্ড করলে আমি আপনাকে বলি এটি পার্লামেন্টে কিন্তু পাশ করা হয়েছে, এটা যাচাই বাছাই কমিটিতে গেছে, সব কিছু গেছে, কিন্তু অ্যাডভার্স এফেক্টটা টের পেয়েছে 15 সালে। 15 সালে কিভাবে? যখন আপনার টাইম শেষ হয়ে আসছে, হয়তো নীতি নির্ধারকরা মনে করেছিল এর মধ্যে বাজার রিকভার করবে, কিন্তু আনফর্চুনেটলি হলেও যেহেতু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সীমা কমে গেছে। আর একটা বড় আপনাকে আমি জানিয়ে রাখি যে বাংলাদেশের মিউচুয়াল ফান্ডরা তাদের দায়িত্ব পালন করছে না, আমি সেটাই আমি ডিএমডি সাহেবের কাছে জানতে যাব যে এই যে আইনটা হলো এটার সময় আপনার ব্যাংক যে এফেক্ট করে যাবে, আপনাদের বিনিয়োগ ছিল তখন লাইবিলিটি 10%, এরপর চলে আসলে আপনার পেড আপে 20%, এবং যার প্রেসক্রিপশনই হোক, প্রেসক্রিপশন তো কোনো হয়েছে, আপনারা কিভাবে এফেক্টেড হয়েছেন? এবং সেটা না, আমরা এফেক্টেড হয়েছি ডেফিনেটলি, কারণ একটা ব্যাংকের ক্যাপিটাল কিন্তু একটা ব্যাংকের ডিপেন্ড করে যে তার ক্যাপিটাল বিল্ড আপটা কীভাবে হয়েছে আর কি। একটা তো ইনিশিয়াল স্পন্সর শেয়ার হোল্ডার থাকে, পরবর্তীতে সে আইপিওর থেকে ক্যাপিটাল বিল্ড আপ করে। তো এক একটা ব্যাংকের কিন্তু ক্যাপিটাল এক এক ধরনের থাকে। ছোট ব্যাংকের ছোট ক্যাপিটাল থাকে, বড় ব্যাংক যারা অনেক দিন আছে তাদের ক্যাপিটাল বড় থাকে। বাট লাইবিলিটি 10%, একটা ব্যাংকের লাইবিলিটি ইজ বেসিক্যালি ডিপোজিট হতে পারে অন্যান্য খাত থেকে যে আপনার নিয়ে থাকে আপনার সেগুলোর মাধ্যমে ডিপোজিটের। তো লাইবিলিটি 10% কিন্তু একটা ব্যাংকের তখন দেখা যায় যে ক্যাপিটাল মার্কেটে তাদের আপনার ঋণ দেওয়ার সক্ষমতা কিন্তু অনেক বড় ছিল। যেমন আপনার একটা ব্যাংকের যদি আপনার 10,000 কোটি টাকা ডিপোজিট থাকে অথবা লাইবিলিটি থাকে, সেই ক্ষেত্রে 10% ইজ 1,000 কোটি টাকা আর কি। আর কোনো ব্যাংকের ক্যাপিটাল এখন কিন্তু হয়তো দেখা যায় যে ফার্স্ট ইয়ার 1 ক্যাপিটাল আর কি 500 থেকে 600 কোটি টাকা, যারা অনেক দিন ধরেও আছে আর কি। তো সেটার 25% যদি হয় তাহলে দেখেন মানে কোথায় চলে আসছে আর কি। তো ওই সময় কিন্তু ব্যাংকগুলোর ক্ষেত্রে থেকে তখনও কিন্তু বলা হয়েছিল যে এটার কিন্তু ব্যাংকগুলোকে এই সেক্টরে ইনভেস্টমেন্ট করার অপরচুনিটিটা অনেক কমিয়ে দেওয়া হচ্ছে। অপরচুনিটিটা কমে দেওয়া হচ্ছে। আপনারা 10% যে যখন আসছিলেন তখন মনে করেন আপনার কাছে 6,000 কোটি টাকা ডিপোজিট আছে বা লাইবিলিটি আছে, এর 10% ইজ 600 কোটি টাকা। আর আপনার পেড আপ ক্যাপিটাল তখন আপনার 300 কোটি টাকা, তার 25% আসলে কয় টাকা আসতেছে? আপনারা যে অলরেডি ইনভেস্টেড হয়ে গেলেন, সেই যে একটা বাজারে প্রেসার দিলেন আপনারা টু কাম আউট ফ্রম দ্য মার্কেট। তো এটা দিস ওয়াজ সর্ট অফ নেগেটিভ একটা। কেউ কি আপনাদের ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বা আপনাদের এই থেকে কেউ কিছু বলেন নাই যে এইটা করলে পরে পুঁজি বাজারটাকে ধ্বংস হয়ে যাবে? না, তখন বলা হয়েছে, অবশ্যই বলা হয়েছে, এবং করণীয় যা ছিল সবই পদক্ষেপ নেওয়া হয়েছিল। হয়তো তখন উনি যেটা বললেন আমাদের, যে তখন ওইটার ইম্প্যাক্টটা তখন হয়তো বুঝতে পারেনি, এটা অনেক পরে এসে বুঝেছে। তারপরে কিন্তু ওনাদের বুঝতে না পারাটা যে পুঁজিবাজারকে কত বড় খেসারত দিতে হয়েছে, সাধারণ মানুষকে কতটুকু খেসারত দিতে হয়েছে, ইভেন আত্মহত্যা পর্যন্ত করেছে, যে ওনাদের বুঝতে না পারাটা। কথাটা বুঝেন আপনি আমাকে বলছেন, আপনার লাইবিলিটির 10% আপনি ইনভেস্ট করতে পারেন, সেটা হলো ব্যাংকিং লতেই আছে আপনাদের, আইনগতভাবে ছিল না এটা, 10% অফ লাইবিলিটি সেখানে হি ক্যান ইনভেস্ট ইন দ্য পুঁজিবাজার। হঠাৎ করে IMF এর মানে প্রেসক্রিপশনেই হোক বা বাংলাদেশ ব্যাংকের মানে সিদ্ধান্তেই হোক, আপনার ওনারা চলে আসলেন 25%-এ। এই যে ওনাদের এই মানে সিদ্ধান্তের কারণে যে বাজারের যে কী অবস্থানটা হবে, কোথায় যাবে বাজার এবং কী হারে মানুষ এফেক্টেড হবে, একবারও কিছু চিন্তা করে নাই? না, ওই জায়গাটাতে সত্যি কথা বলতে আরেকটু হয়তো ডিপ থট একটু অ্যানালাইসিস করা উচিত ছিল আমি মনে করি। তো এখন যেহেতু মার্কেট অনেক ডিসিপ্লিন, হ্যাঁ, অনেক ভালো দিকে যাচ্ছে, অনেক আইনকানুন চেঞ্জ হয়েছে, মানুষ এখন ফান্ডামেন্টাল বুঝে। তো স্টক মার্কেটের উপর চলে আসে যে স্টক মার্কেট লুট হয়ে গেছে, লুটটা তো হয়নি। আপনারা সত্য কথাগুলো কেউ তুলেও ধরে না যে এই 10% থেকে মানে 25% পেড আপ আসতে যে কত টাকার সেল প্রেসার দিতে হয়েছে বাজারকে, এবং বাজারকে সেল প্রেসার দিয়ে মানুষকে কতটুকু ফোর্স সেল করতে হয়েছে এবং কোথায় আপনারা নিয়ে আসছেন বাজারকে, এই জিনিসটা তুলে ধরলে তো হয়তো। আজকে যখন বাজার আসছে একটা পর্যায়ে, এখন সেল প্রেসার যখন আর তেমন থাকবে না, যদি এক্সপোজারটা 2 বছর এক্সটেন্ড হয় তো হয়ে যাচ্ছে, নীতিগতভাবে সিদ্ধান্ত যেটা হয়েছে, তো এইটা এখন আর সেলফ থাকবে না। কিন্তু এখন যেটা প্রয়োজন, এখনও তো খেলা হচ্ছে, যেটা বিপ্লব বলতেছিলেন বারবার, যে আপনার যে শেয়ারটার ইপিএস হলো 1 টাকার নিচে,
এখন তার পি দাঁড়ায় গেছে 100-এর কাছাকাছি, সেই শেয়ারেও তো এখন আবার ট্রেডে তুলছে। হয় সিমিলার টাইপ অফ কোম্পানির শেয়ার 35 টাকা 40 টাকা 50 টাকা উদাহরণ দেই, মাঝখানে একটা কোম্পানির এমডি কে জেলে নিয়ে গেল বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি, ওই শেয়ারটা 3 মাস ধরে কোনো কারণ ছাড়া বিশাল একটা ওভার পিতে ট্রেড হলো, তার মানে একদম তেল কোম্পানি, এবং এটি জালিয়াতির মাধ্যমে কোম্পানি তৈরি হয়েছে। আজকে যদি তার শাস্তি হয় এটা ক্রোক হবে। এখন হচ্ছে আমাদের এসএসসি ভালো কোম্পানি না এনে, আমার কথা হচ্ছে আপনি 6 মাস আইপিও বন্ধ রাখেন, মিনিত অনুরোধ আপনাদের মাধ্যমে, কারণ 6টা মাস যদি আইপিও না থাকে তাহলে হচ্ছে বাজারটাকে স্টেবল হতে দেন। স্টেবল হওয়ার পর আপনি আইপিও আনেন। আপনাদের একের পর এক আসতেছে, 10 সালে আগামী এই সপ্তাহে একটা আসতেছে, 10 সালে আগামী সপ্তাহে আরেকটা আসতেছে, আরেকটা আসতেছে। আপনাকে আরেকটা কথা বলি, 10 সালে বারবার কিন্তু ডিএসসির সভাপতি যিনি ছিলেন তিনি বলেছিলেন 28টা সরকারি কোম্পানি যদি দিয়ে দিত তখন, তাহলে বাজারে সরকার এখান থেকে লক্ষ কোটি টাকা নিত। দুজন বিনিয়োগকারী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, যে বিনিয়োগকারী আপনার দয়া করে আপনার নামটি বলে প্রশ্ন করুন। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমি টাঙ্গাইল থেকে বলছিলাম, আব্দুল আজিজ। জি আজিজ সাহেব। জি ভাই, আমার প্রশ্ন হলো ওই যে বিপ্লব ভাইয়ের কাছে, বিপ্লব ভাই অনেক ভালো লোক, উনি একজন অ্যাডভোকেট। ভাই আপনারা একটু ওই যে, আপনি তো অ্যাডভোকেট এবং আমাদের আরেকজন খুব ভালো অ্যাডভোকেট আছে মঞ্জুর মোর্শেদ সাহেব, ওনার সঙ্গে একটু কথা বললে ভাই পুঁজিবাজারটা কেন ভালো হয় না এই ব্যাপারে একটা রিড করেন। আর ভাই আমার 2 নম্বর প্রশ্ন হলো, এই যে আজকের প্রধানমন্ত্রী বলছেন দেশের মানুষের জন্য যা কিছু কল্যাণকর উনি করবেন, আমাদের পুঁজিবাজারের আমরা কি দেশের মানুষ না? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন আছে। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। এই যে প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি জি বলেন, প্রশ্ন করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি বিপ্লব সাহেবের কাছে ধন্যবাদ দিতে চাই, ওই যে উনি যে ডিভিডেন্ডটা শেয়ার হোল্ডারদের অ্যাকাউন্টে না এসে আপনাদের, মানে আপনাদের বলতে যারা ব্রোকার এজেন্ট আছেন বা ব্রোকারদের মালিক, এই হাউজের মালিক আছেন, ওনারা এটা এসএসসির সাথে মানে বেশ অনেক দিন ধরে দেন দরবার করে, এটা এখন ওনারা নিয়ে যাচ্ছেন যেহেতু আমরা ঋণগ্রস্ত। অর্থাৎ আমরা 20,000-25,000। এটা নিয়ে তো আলোচনা হয়েছে প্রিয় দর্শক, এটা নিয়ে আলোচনা হয়েছে এবং অ্যাডভোকেট বিপ্লব সাহেব সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন, এটা নিয়ে আলোচনা হয়েছে। আরেকটা প্রশ্ন যেটা বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এর কাছে প্রার্থনা করতে, তো প্রশ্নটা হচ্ছে যে সব কিছুই যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি করেন, তো এতগুলি মন্ত্রী, এতগুলি সচিব থাকার মানেটা কি? আমার মনে হয় যে সত্যিকার অর্থে যে বাংলাদেশে যে ব্যাংকিং খাতের দুরবস্থা, বা ধরেন গত গভর্নরের সময় বেশ কিছু জিনিস উনি পুঁজিবাজার বান্ধব ছিলেন না, এবং তার ফলাফল কিন্তু পুঁজিবাজার পেয়েছে, এটা বললাম আমি। হ্যাঁ সরাসরি। এবং আমাদের এখন নতুন গভর্নর সাহেব বলেছেন যে সাপোর্ট দিবেন পুঁজিবাজারে, কিন্তু আস্থার দরকার। কেন আপনাকে সহজ জিনিস বলছি, 25% ডিভিডেন্ড দেয় একটা ব্যাংক, সেটার দাম 17 টাকা, আর যে কোম্পানি ডিভিডেন্ড 1 টাকাও দিতে পারবে না যেহেতু তার আর্নিং নাই, সেটা আপনার 82 টাকা 90 টাকা। বা একটা নতুন কোম্পানি, যে কোম্পানি 15% ডিভিডেন্ড দেয় সেটা 200 টাকা। তার মানে হচ্ছে কোম্পানির প্রতি মানুষের কিছু আস্থা হলেও আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের উপর আস্থা চলে গেছে। এই আস্থা ফিরাবে কখন? ফিরাতে হলে আমাদের এখন আপনি অদ্ভুত দেখেন যে বাজারে এখন এফডিআর এর রেট কমে গেছে। মিউচুয়াল ফান্ডে 29টা কোম্পানি, প্রায় 39টা কোম্পানি লিস্টেড, তারা অর্ধেকের বেশি এখন এফডিআর করে, অথচ এসএসসির নিয়ম হচ্ছে 25% তারা এইসব এফডিআর এ করতে পারবে, 75% বিনিয়োগ করবে। আমি এফডিআর এর কথা নিয়ে আসতেছি এখানে। আমরা ধরে নিয়ে গেছিলাম আপনাদের যখন ইন্টারেস্ট রেট কমাইছেন তখন সমস্ত এফডিআর আপনাদের কাছে কিছু যাবে আর সমস্ত চলে আসবে আমাদের পুঁজিবাজারে। অবস্থানটা কি দাঁড়াইলো তাহলে? এই যে ইন্টারেস্ট রেট কমালে সিঙ্গেল ডিজিটে চলে আসলেন। না, সিঙ্গেল ডিজিটে তো আমাদের ঋণের ইন্টারেস্টটা চলে আসছে আর কি। তো এটা ইনভেস্টমেন্টটাকে বুস্ট করার জন্য আপনার ওভারঅল এটা ডিমান্ড সাপ্লাইয়ের উপরে। এখন যেহেতু ডিমান্ডটা ফর লোন আমাদের একটু কম, আপনারা ইনভেস্ট করতে পারতেছেন না, একটু কম হচ্ছে, মানে রিয়েল যেটা ব্যাংকের মেন বিজনেস সেই সব সেক্টরে আর কি। তো স্বাভাবিকভাবে ডিমান্ডটা কম হওয়াতে আপনার সাপ্লাই সাইডটা একটু বেশি, আমাদের ইন্টারেস্ট রেটটা অটো এটা চলে আসছে আর কি সিঙ্গেল ডিজিটে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ওই ডিপোজিটের রেটটাও কমাতে হচ্ছে আর কি। তো ইনভেস্টাররা যারা ইনভেস্ট করে, যাদের কাছে আইডল মানি আছে অথবা যাদেরকে ইনভেস্ট করার মতন টাকা আছে, ফার্স্টলি তারা কিন্তু সেফ ইনভেস্টমেন্ট চিন্তা করতে হয়তো ব্যাংকের এফডিআর, যেহেতু এফডিআর এর রেটটা এখন কমে গিয়েছে, আমাদের এখান থেকে কিন্তু ফান্ড অনেক
ডিপোজিট চলেও যাচ্ছে। এবং আমরা যখন এটা মনিটর করি তখন দেখা যাচ্ছে যে কিছুটা পুঁজিবাজারে হলেও যাচ্ছে আর কি, বেশ ভালো অংশ কিন্তু পুঁজিবাজারে যাচ্ছে। এবং পুঁজিবাজার এখন কিন্তু উনি যেটা বললেন, আপনার একটা জিনিস পুঁজিবাজারে যদি আসতো তো পুঁজিবাজার তো ভাইব্রেন্ট হতো। আমার মনে হয় রিয়েল এস্টেটের অবস্থা ভালো না, রিয়েল এস্টেটে যাচ্ছে বা কোন সঞ্চয়পত্রে যাচ্ছে, সঞ্চয়পত্রে যাচ্ছে, বাট সঞ্চয়পত্রেও কিন্তু একটা কেনার ক্যাপিং আছে। সঞ্চয়পত্র তো মানে দেখা গেছে হ্যাঁ গভর্নমেন্ট 33,000 কোটি টাকা গত বছর বেচেছে। যেহেতু ব্যাংকের ইন্টারেস্ট কমে গেছে, পুঁজিবাজারে ঝুঁকি আছে, মেজরিটির টাকা ক্যাপিং হলেও বিভিন্ন সঞ্চয়পত্র আছে, তো 2 কোটি টাকা পর্যন্ত একজন ব্যক্তি করতে পারে। আপনি একজন অ্যানালিস্ট, আপনি বলেন যেসব শেয়ারে 25%, 15%, 20% মানে আর্থিক প্রতিষ্ঠানগুলো ডিভিডেন্ড দিচ্ছে, এটার মধ্যে ঝুঁকিটা কি আছে? ঝুঁকি তো নাই, কিন্তু এখনো যদি ইনভেস্ট না করে তো কবে করবে? প্রবলেম তো অন্যখানে। প্রবলেম হচ্ছে আপনি যখনই বিনিয়োগ করবেন। আপনাকে আর সময় দিতে পারছেন, আমি সো সরি, আমাকে বিদায় নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের আলোচনা শুনলেন। আমাদের আলোচনা থেকে একটা জিনিস আজকে স্পষ্ট হলো, আপনারা দেখে শুনে বুঝে আপনার টাকা আপনি বিনিয়োগ করবেন, কোথায় করবেন সেটা আপনার দায়িত্ব, কিন্তু এমন জায়গায় বিনিয়োগ করবেন না যেখানে হাত পড়ে যাবে। আজকে যদি ফাইন্যান্সিয়াল লিটারেসি থাকতো আমাদের দেশে, আমরা যদি ফাইন্যান্সিয়াল লিটারেট হইতাম তাহলে হয়তো হিসাব করতাম যে আজকে আমি যে শেয়ারটা 80 টাকায় 90 টাকায় কিনতেছি তার আর্নিং হচ্ছে 1 টাকারও কম, সে আমাকে দিবে এটা কি? যে প্রশ্নটা বিপ্লব সাহেব তুলে ধরেছেন, যে প্রশ্ন এনামুল সাহেব বলতেছেন, আজকে আপনার বিনিয়োগটা আপনি যদি হিসাব করে বিনিয়োগ করেন, আপনি নিশ্চয়ই পুঁজিবাজারে পুঁজি হারাবেন না। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আগামীতে আমাদের অনুষ্ঠান দেখবেন বলে আশা করি। আমি বিদায় নিচ্ছি। আমি মুস্তাক সাদেক। আসসালামু আলাইকুম।